Hello my dear students, welcome you once again to my class, and this class is going to be for the students of class 10, and more particularly it is going to be a session on writing activities, and the topic that I have just taken for discussion today or working out today, that is related or that is on writing summaries. Actually এটা আমি নিয়েছি একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে লেসন 6 থেকে, যেটা সি ফিভার, এই টাইটেলটা রয়েছে এবং ওখানে কবিতাটা ছিল সি ফিভারের। তো আমরা আজকে যে রাইটিংয়ের পিচটা করব, তার আগে একটা ক্লাস আমি নিয়েছিলাম, ঠিক এর আগের ভিডিওটা জেনারেলি একটা সামারি কেমনভাবে লেখা উচিত সেই সম্পর্কে। তো সেইখানে আমি একটা কথা বলেছিলাম যে সামারি লেখার ক্ষেত্রে যদি তোমরা ভিডিওটা একটু দেখে থাকো, যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও। ওখানে যে কথাটা বলেছিলাম যে সামারি লেখার ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ জেনারেলি যে প্যাসেজটা দেওয়া থাকে সামারি লেখার জন্য, তাতে একটা মূল কথা বলা থাকে এবং সেই একটা বা কয়েকটা মূল কথা বলা থাকে, মেন একটা টপিক থাকে এবং তার সঙ্গে রিলেটেড কিছু সাব টপিকস থাকে যেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই পুরো মেন এবং যদি সেকেন্ডারি আমরা কোনো টপিক বা টপিকস থাকে সেগুলোকে বোঝানোর জন্য আরও ভালো করে ব্যাখ্যা করার জন্য আমরা দেখি কি বেশ কিছু এক্সাম্পলস টেনে আনা হয়, যেগুলোকে আমরা ইলাস্ট্রেশনস বলতে পারি। তো আমরা যখন সামারিটা করব তখন ইলাস্ট্রেশন পার্টটাকে বাদ দিয়ে আমরা সামারিটা করব, মূল যে ফোকাস পয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে কনসিডারেশনে নিয়ে। তো ইন জেনারেল এটাই হয়। এখানে তোমাদের লেসন 6-এর আইটেম নাম্বার 5 যেটা রয়েছে, রাইটিং অ্যাক্টিভিটিস, এবং যেটা এক্সারসাইজের রয়েছে আইটেম নাম্বার 5 হিসাবে, এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটা একটু অন্য ধরনের প্যাসেজ। জেনারেলি এই ধরনের প্যাসেজ কিন্তু সামারির জন্য আসে না। তো এটা দেওয়া হয়েছে আমার যা মনে হলো যে তোমাদের অ্যাবিলিটি চেক করার জন্য। তোমরা 9-এ সামারি লেখা শিখে এসছো, 10-এ কতটা ডেভেলপ করতে পেরেছো তোমাদের ওই অ্যাবিলিটিটাকে বা ওই নলেজটাকে, সেটা একটু টেস্ট করে নেওয়া। কারণ এখানে মূলত একটা বিষয় সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া রয়েছে। তো তথ্যকে তো আর কাটছাঁট করাটা খুব একটা সম্ভব নয়, কারণ কোনো ব্যক্তির সম্পর্কে বা কোনো কিছুর সম্পর্কে যখন তথ্য নির্ভর লেখা হয় এবং সেখানে কিন্তু কোনো মূল কথাকে ইলাস্ট্রেট করার ব্যাপার থাকে না। তো এই ধরনের পিসকে আমরা যখন সামারিতে নামাবো বা সামারি হিসাবে ওকে প্রেজেন্ট করব, তখন যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমাদের কম্প্রেসিং পাওয়ার, অর্থাৎ আমরা ওই পুরো তথ্য ভাণ্ডারটাকে কতটা সংক্ষেপে বলতে ভাষাগত সংক্ষেপের দিক থেকে লিঙ্গুইস্টিক্যাল যে কম্প্রেশন, সেইটা আমরা কতটা ভালোভাবে করতে পারবো, সেই ওই কম্প্রেসিং পাওয়ারটা মূলত এখানে টেস্ট করা হবে। তো তার উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা কতটা সাকসেসফুলি এই সামারিটা করতে পারছি সেটা। এবং বলে দেওয়া হয়েছে কোয়াইট ন্যাচারাল, এখানে 100 ওয়ার্ডসের একটা লিমিট দেওয়া রয়েছে এবং এখানে 100 ওয়ার্ডসের লিমিটটা কিন্তু আমাদের প্রায় কাছাকাছি পৌঁছে যাবে, হয়তো একটা দুটো শব্দ এদিক ওদিক বেশি হলেও হতে পারে। আমি এর আগেও বলেছিলাম যে এই ওয়ার্ড লিমিটসটা ব্যাপারটা মাথায় খুব একটা রাখার দরকার নেই, তবে আমাদের মনেও রাখতে হবে যে যেখানে লেখাটা গিয়ে শেষ হচ্ছে সেখানে শেষ। এই যে পিসটা দেওয়া রয়েছে এর নেচারটা যেহেতু আলাদা, আমাদের কিন্তু যথাসম্ভব চেষ্টা করতে হবে ওয়ার্ড লিমিটের মধ্যে থেকে বা অন্ততপক্ষে কাছাকাছি রেখে লেখাটাকে যতটা সম্ভব বেশি তথ্য তুলে দেওয়া যায় সেটাই চেষ্টা করা। তো আমরা এই কথাগুলো মাথায় রেখে কিন্তু চলে যাব আমাদের যে প্যাসেজটা রয়েছে সেটাকে কীভাবে আমরা সামারি হিসাবে তৈরি করতে পারি। অন্তত আমি যেভাবে করেছি তার একটা স্যাম্পল আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। সো আজ ইউ ফাইন্ড অন দ্য বোর্ড ক্লাস 10 লেসন 6 রাইটিং অ্যাক্টিভিটি সামারি। এটা নতুন কোনো কথা নয়, বলে দিয়েছি। এখানে তোমাদের যে প্যাসেজটা রয়েছে সেটা রয়েছে তুতানখামেন বলে যে ইজিপসিয়ান ফারাও ছিলেন তার সম্পর্কে। ইজিপসিয়ান কিংস আর কল্ড ফেরাউস, এটা নতুন কোনো কথা নয়। তুতানখামেন ওয়াজ এন ইজিপসিয়ান কিং হু রুলড বিটুইন 1332 and 1323 BC। তো তুতানখামুন সম্পর্কে কথাগুলো বলা রয়েছে। তিনি খুব কম বয়সে শাসক হয়েছিলেন, তার বাবার নাম কী ছিল, এবং রাজা হিসাবে তুতানখামুন অনেক বিল্ডিং প্রজেক্টস নিয়েছিলেন। সেখানে তিনি প্রচুর মনুমেন্টস, টেম্পলস এগুলো তৈরি করার এবং যেগুলো পুরনো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো সেগুলোকে রিবিল্ড করার চেষ্টা করেছিলেন। তার শরীর স্বাস্থ্য খুব খারাপ ছিল, সারা জীবন ধরে তিনি অসুস্থ ছিলেন, হাঁটতে অসুবিধা হতো, তার ফিজিক্যাল ডিসেবিলিটি ছিল, বেত নিয়ে হাঁটতেন। এবং তিনি মারা যাওয়ার পরে মিশরীয় রীতি মেনে তার বডিটাও মামি হিসাবে সংরক্ষিত হয়েছিল এবং সেই মামিটা দীর্ঘকাল জানতো না মানুষ যে কোথায় রয়েছে, মানে অন্তত বাইরের জগৎ জানতো না। তো আমরা 1922 সালে দেখলাম একজন ইংরেজ ভদ্রলোক হাওয়ার্ড কার্টার সেটাকে আবিষ্কার করেন, তার ওই টুম সহ, এবং তারপর থেকে ওটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়েছে।
এবং দেখা গেছে সারা বিশ্বের মনোযোগ এখন ওই দিকে। তো যাই হোক, শুধু ওখানে না, মিশরীয় যে বিভিন্ন অ্যানসিয়েন্ট কালচার সেই সম্পর্কে আমাদের ইন্টারেস্টটা বেড়েছে এই আবিষ্কারের ফলে। তো মোটামুটি আমরা এই তথ্যগুলোকে কীভাবে হাইলাইট করেছি বা কীভাবে হ্যান্ডেল করেছি, হাইলাইট না বলে বলা ভালো, হ্যান্ডেল করেছি দেখে নেওয়া যায়। তো ইজিপশিয়ান কিংস ওয়ার নোন অ্যাজ ফারাওস, এটা একদম প্রথম লাইন ছিল এবং এটা আমি রেখেছি। ওখানে ভাষাটা অন্যরকম ছিল, কল্ড ফল কেউ কিছুটা ছিল, তো আমি ওটাকে চেঞ্জ করেছি। ইজিপশিয়ান কিংস ওয়ার নোন অ্যাজ ফারাওস, ইজিপশিয়ান কিংদের বলা হতো ফারাও। তুতানখামুন, ওয়ান অফ দ্য ফারাওস, অ্যাসেন্ডেড টু দ্য থ্রোন অ্যাট দ্য এজ অফ অনলি 10। এখানে 3টে বাক্যকে আমি একটাতে কমপ্রেস করে দিয়েছি। এখানে 2টো বা 3টে বাক্য জুড়ে ছিল, সেটাকে আমি একটাতে নামিয়েছি, তো তুতানখামুন, যিনি ছিলেন ফারাওদের মধ্যে একজন, তিনি সিংহাসন আরোহণ করেছিলেন কত বছর বয়সে? মাত্র 10 বছর বয়সে। তুতানখামুন, দ্য সান অফ আখেনাতেনের ছেলে তুতানখামুন, রুলড বিটুইন 1332 অ্যান্ড 1323 BC বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 1332 থেকে 1323-এর মধ্যে শাসন করতেন। হি আন্ডারটুক মেনি প্রজেক্টস, তিনি অনেক প্রজেক্ট নিয়েছিলেন অ্যারাউন্ড থিপস অ্যান্ড কার্নাক এবং থিপসের পার্শ্ববর্তী যে অঞ্চলটা, অ্যাকচুয়ালি আমরা জানি মিশরের দুটো বিখ্যাত অঞ্চল থিপস এবং কার্নাক, ঠিক আছে? তো সেখানে কী জন্য নিয়েছিলেন প্রজেক্টগুলো? টু বিল্ড মেনি টেম্পলস অ্যান্ড মনুমেন্টস, অনেক বিল্ডিং এবং বলা ভালো যে টেম্পলস এবং মনুমেন্টস তৈরি করার জন্য, ওগুলো বিল্ডিং প্রজেক্ট অবশ্যই। অ্যান্ড অলসো টু রিবিল্ড রুইন্ড ওয়ান্স, আগে যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো সেগুলোকে নতুন করে তৈরি করার জন্য। ডিউ টু ফিজিক্যাল ডিসএবিলিটিস, শারীরিক অসক্ষমতার জন্য, অ্যান্ড পারসিস্টেন্ট ইলনেস এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য, হি নিডেড দ্য সাপোর্ট অফ এ কিং, তার প্রয়োজন পড়তো একটা বেতের সাহায্য নেওয়া, টু ওয়াক, হাঁটার ক্ষেত্রে বা হাঁটতে গিয়ে। তাহলে আমার মূল কথাগুলো কিন্তু আমি ঢুকিয়ে যাচ্ছি। দ্য মামিটা আসলে কি? দ্য প্রিজার্ভড ডেড বডি অফ এ ফারাও। তো একজন ফারাও বা মিশরীয় প্রাচীন শাসকের ডেড বডি যখন প্রিজার্ভ করা হতো তাকে মামি বলা হতো। তো দ্য মামি অফ তুতানখামুনের মামিটা ওয়াজ ডিসকভার, আবিষ্কৃত হয়েছিল ইন 1922, 1922 সালে, বাই দ্য ইংলিশ ম্যান হাওয়ার্ড কার্টার আবিষ্কৃত হলো 1922 সালে। অ্যান্ড হিজ টুম ইজ নাও এ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এবং তার সেই সমাধিক্ষেত্রটা এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অ্যাকচুয়ালি আমি সমস্ত বাক্যগুলোকে টাচ করে গেছি, একটা বাক্যকে মনে ছুঁতে ছেড়েছি, দ্য ডিসকভারি স্পার্কলড অ্যান্ড ইন্টারেস্ট ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট। অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে ট্যুরিস্ট আজকে যাচ্ছে, মানে নিঃসন্দেহে মিশরীয় কালচারের প্রতি ইন্টারেস্ট আছে বলেই যাচ্ছে। ফলে এটা ওর মধ্যে অলরেডি ইঙ্গিতবাহী রয়েছে। আর তাছাড়া 100 শব্দ প্রায় ক্রস করে গেছে, 102 বা 3 হবে। তো সেই জন্য এটাকে আমি আর বাড়াইনি, কিন্তু এটা ঠিকঠাকই হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। তাহলে এই ধরনের যখন আমরা লেখাটা লিখলাম বা এই ধরনের অন্য কোনো লেখা আমরা লিখবো, তখন সবসময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখানে তথ্যগুলোকে যথাসম্ভব বেশি করে তুলতে হবে এবং ভাষাগত সংকোচনটা খুব জরুরি। 2-3টে বাক্যকে মিলিয়ে কত সংক্ষেপে মূল কথাটাকে তুলে দেওয়া যায়, সেই অ্যাবিলিটি বা স্কিলটা খুব জরুরি। এছাড়া এই ধরনের প্যাসেজ আমরা কিন্তু ইউজুয়ালি সামারি ক্ষেত্রে দেখি না, যদি দেখি বা যদি আসে তাহলে এইভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কিছু না কিছু হেল্প করবে ডেফিনেটলি এই ব্যাপারে। তো আজ এই ক্লাসটা এই পর্যন্তই থাক। মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্টে ওয়েল অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল।